2020 থেকে 2023 কোনগুলো অ্যানুয়াল রিপোর্ট আছে 2022-এ, আর যেগুলো গড় আছে যেগুলো 2000 থেকে 2023 কারেন্ট যা আছে। দ্বিতীয়ত একটা কেভিয়েট দিতে চাই আমরা, এইসব যা ডেটা দেওয়া হলো এগুলো ন্যাশনাল ক্রাইম রেকর্ড সেন্ট্রাল গভর্নমেন্টের। তৃতীয়ত এনসিআরবি বলেছে, পার্লামেন্ট রিপোর্টে বলেছে যে অনেক ক্ষেত্রে রাজ্য সরকারগুলো সব তথ্য দেয় না। তার সঙ্গে আছে আমাদের রাজ্যে এবং এরকম বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে, এটা সেখান থেকেই কপি করেছেন মমতা ব্যানার্জি, সব ক্রাইম রেকর্ডেড হয় না। আপনারা জানেন একটা এফআইআর করতে কত দাম করে? উত্তর ভারতে আপনারা জানেন, দিল্লিতে বলতে গেছেন দর্শিতা কিভাবে তাকে কতটা নির্যাতনের সম্মুখীন হতে হয়, হাফিজ করে দেওয়া হয় সবটা। তাহলে যেটুকু ফিল্টার হয়ে রেকর্ডেড এবং স্টেটে যেটা রেকর্ড হয়েছে, যা কেন্দ্রে জমা হয়েছে, তার নির্যাস। প্রশ্ন আপনাদের, আজকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল। সেখানে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে যাদের নাম বাদ পড়লো ৬৫ লক্ষ, তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং বিভিন্ন দপ্তরে, যে সমস্ত নির্বাচিত দপ্তর, সেই সমস্ত জায়গায় নোটিশ আকারে জানাতে হবে এবং কেন তাদের নাম বাদ পড়লো সেই কারণও তাদেরকে দর্শাতে হবে। মঙ্গলবারের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এইটাকে বলে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। ভোটার লিস্ট যাতে নির্ভুল হয় তা করার দায়িত্ব ইলেকশন কমিশনের, সাংবিধানিক সংস্থা। এবং আমাদের দেশে আমাদের সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সার্বভৌম। তাহলে তার যখন নাম বাদ দিচ্ছ, স্বচ্ছতা থাকবে না। বিজেপি এসে স্বচ্ছতা মানে বুঝিয়ে দিয়েছে ঝাড়ু দেওয়া। আমরা বাংলায় তো স্বচ্ছতা মানে বলি ট্রান্সপারেন্সি যেটা আছে, ওটা আবার হিন্দিতে বলে ওরা পারদর্শিতা, আমরা বলি দক্ষতাকে পারদর্শিতা বলে। তাহলে তথ্য লোপাট করতে হচ্ছে ওরা পারদর্শী হয়েছে। না দেশটা স্বচ্ছ হলো, না সরকার পারদর্শী হলো। তাহলে সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে, ইলেকশন কমিশনকে, একটা সাংবিধানিক সংস্থাকে মনে করে দিচ্ছে যে তুমি যা করবে যাতে এপার ওপার দেখা যায়। তাহলে যে পক্ষপাতের যে অভিযোগ উঠছে সেটা থেকে সে মুক্ত হবে। আর তুই যে মানুষের নাম তুই বাদ দিচ্ছ, তার তো জানার অধিকার আছে কেন তার নাম বাদ দেওয়া হলো। আমরা তো বলছি মৃত মানুষের নাম বাদ দাও, দিতে পারেনি আজ পর্যন্ত। হাজার হাজার নাম আমরা জমা দিয়েছি ইলেকশন কমিশনের কাছে। এরা মৃত স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল কাছে রেজিস্টার্ড থাকে, ডেথ সার্টিফিকেট দিয়ে তবে তার পড়ানো হয়, আর নাহলে কবর দেওয়া হয়। তাহলে শ্মশানে কবরস্থানে রেকর্ডেড আছে, শুধু সেই ডেটাটাকে নিয়ে ফিল্টার করবে, করেনি। আর ভুয়ো ভোটার আছে, এরকম অসংখ্য উদাহরণ আসছে বিভিন্ন রাজ্য থেকে, আমাদের রাজ্য থেকেও। একটি ঠিকানায় 100 ভোটার আছে, ডাবল এন্ট্রি আছে, ট্রিপল এন্ট্রি আছে। তাহলে কারণ একটা কেন পার্মানেন্টলি যদি লেফট হয়, তাহলে যাদের নাম বাদ দিল তার পাশে তার কমেন্ট থাকা উচিত, নিশ্চয়ই বাদ দিয়েছে অন্তত একটা কারণ থাকবে। আর তাহলে বুঝতে হবে শাসক দলকে জেতানোর জন্য তথ্য লোপাট করছে, ভোটার লিস্ট সাবার করছে। আপনি যেটা বলেছেন যে অভিযোগ দায়ের হচ্ছে না, অভিযোগ দায়ের যেগুলো হচ্ছে, মানে ধরুন তামান্না খাতুন থেকে কসবা বা সেখানেও তো মুখ্যমন্ত্রী কোনো কমেন্ট আমরা পাচ্ছি না। মুখ্যমন্ত্রী কমেন্টে কি এসে যায়? পার্কস্ট্রিটে ঘটনা পড়া তিনি কমেন্ট করেছিলেন? আসলে যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটা চৌপাট করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে মমতা সরকার যে ছিল, তারা মনে করছে তাদের সরকার। এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের ভূমিকা এবং মন্ত্রীর ভূমিকা, মুখ্যমন্ত্রীর ভূমিকা, সেটাকে সাপোর্ট করছে, সমর্থন করছে। তাহলে দেখা যাচ্ছে অভিযোগ নিতে গড়িমসি হচ্ছে, প্রত্যেকটা ঘটনায় হইচই করতেছে। জয়নগর ঘটনা তোমরা জানো, সবাইকে যেতে হয়েছিল ওখানে, তাহলে গ্রামের লোকজন বলছে পুলিশ এন্ট্রি করবে না। যখন মেয়েটা নিখোঁজ হয়েছে তখন পুলিশ এন্ট্রি নেয়নি। তারপরেও যখন ডেড বডি পাওয়া গেছে
সেখানে ঠিক মতো পোস্টমর্টেম করে না। এই অভয়াকাণ্ডেও শিয়ালদা কোর্টে যেতে হয়েছিল, কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল, তারপরে সেখানে ভিডিও রেকর্ডিং করা হয়েছে, পরিবারের তরফ থেকে একজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানেও তথ্যের অনেক গরমিল আছে। সিবিআই তদন্ত করছে না, আলাদা কথা। তাই পুলিশ হোক, রাজ্যের পুলিশ হোক, বা সিবিআই হোক, বা দিল্লি পুলিশ হোক, বা ইউপি পুলিশ হোক, তাদের এই ক্রিমিনাল জাস্টিস ইনভেস্টিগেশনের যে ক্ষমতা, সেটা লোপ পেয়েছে, যে দক্ষতা, সেটা লোপ পেয়েছে। কারণ সরকার যেটা দূর থেকে শুনকে বলবে, পুলিশ সেইটাকেই প্রতিষ্ঠিত করবে। তাহলে তদন্ত করার যে দক্ষতা, সেটা লোপ পেয়েছে বা ব্যবহৃত হচ্ছে না। এখনো দক্ষ অফিসার অনেকে আছেন, কিন্তু আমরা জানি দময়ন্তী সেনকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল পার্কস্ট্রিট কাণ্ডে, যখন তদন্ত এগোচ্ছিল অপরাধী দিকে। আজ পর্যন্ত প্রধান অপরাধী ধরা পড়েনি। আজকে সুপ্রিম কোর্ট আরো একটা নির্দেশ দিয়েছে যে আধার কার্ড যে গ্রহণ করা হবে সেটা নোটিশ দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে, এবং নাম তোলার জন্য যে ফর্মগুলো জমা করছে তার রসিদ দিতে হবে। অর্থাৎ অনেক সময় কমিশন বলছে আমাদের কাছে কিছু নেই। আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের এই অবজারভেশনকে এবং নির্দেশকে, কারণ মানুষের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। বিজেপি, সংঘ পরিবার, কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে ইলেকশন কমিশন যুক্ত হয়েছে। তাহলে ভয় মুক্ত সমাজ তৈরি করার একটা শর্ত হচ্ছে যে মানুষকে তো আশ্বস্ত করতে হবে। আমরা তো বলছি ভোটার লিস্টে নাম তোলার জন্য কেউ যদি অ্যাপ্লাই করে বা কোনো ডকুমেন্ট দেয়, তার রসিদ কেন দেবে না? এবং আগে থেকেই বলে দিয়েছি এটা গ্রহণ করা হবে না, ওটা গ্রহণ করা হবে না। প্রতিদিন দেখবে আইটি সেল করে যাচ্ছে, এটা প্রমাণ নয়, ওটা প্রমাণ নয়, সেটা প্রমাণ নয়। তাহলে যখন ইলেকশন কমিশনকে যেটা গ্রহণ করতে হচ্ছে আধার কার্ডকে, তো সেটা বলতে হবে, তো নোটিফাই করতে হয়, পাবলিক নোটিফিকেশন দরকার। আর তৃতীয়ত হচ্ছে যে ভোটার যারা নয় তাদের নাম তোলানো হচ্ছে প্রথম কাজ। ইলেকশন কমিশন এখন দেখাচ্ছে ভেজাল নাম তুলতে তার ওস্তাদ, কিন্তু যারা ভোটার আছে তার নাম বাদ দেওয়া হচ্ছে তাদের মুখ্য কাজ। এবং সেখানে সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, আনডকুমেন্টেড মানুষ, তারাই হচ্ছে এফেক্টেড হচ্ছে। রাজ্য সরকার গিয়ে মুখ্য সচিবকে জানিয়ে এসেছে কমিশন থেকে 21 তারিখের মধ্যে যাদের বিরুদ্ধে এই এফআইআর করতে বলা হয়েছিল এবং সাসপেন্ড করতে, সেটা কার্যকরী হবে। করেনি কেন? আমি বিচার করছি না, ইলেকশন কমিশন সঠিক কি মেডিকেল প্রশ্ন করছে না, কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, সরকার ব্যবস্থা নিতে গড়িমসি করছে। তার মানে হচ্ছে এই যে ইলেকট্রাল ফ্রড হচ্ছে, সেটা অফিসারদেরকে দিয়ে আইপ্যাক হোক, মুখ্যমন্ত্রী হোক, তৃণমূল দল হোক করাচ্ছে, সেজন্য সেই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ গত 2014 নির্বাচনে আমি জানি, তার পরবর্তী নির্বাচনে যে পুলিশ অফিসার, পুর নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, যে সমস্ত অফিসার নিয়ম মেনে আইনত নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন এবং বিজেপির অ্যাডমিনিস্ট্রেশন তাদের নিজের নিজের ক্ষেত্রে তাদেরকে সাইডলাইন করে দিয়েছে। আমি নাম বলতে পারি, আজকে সেই নাম, সেই অফিসারগুলোর নাম দেখা যাবে না। 2014 থেকে যারা সুষ্ঠু নির্বাচন করার জন্য স্বীকৃতি পেয়েছেন, আজকে ব্যুরোক্রেসির বা পুলিশের হ্যারাসের মধ্যে দেখবে তাদের জায়গা নেই। যারা দলগত অবস্থানকে সমর্থন করেছেন এবং দলদাসের কাজ করেছেন, তাদেরকে প্রায় পোস্টিং দেওয়া হয়েছে। কে পুরস্কৃত হবে, কে তিরস্কৃত হবে, তার থেকে বোঝা যায় যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি চাইছেন, পক্ষপাত যুক্ত ভোট না নিরপেক্ষ ভোট। আপনারা যে নারী সংসদে যে 6 দফা বিষয়টা চালু করলেন বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলছেন, এটা গত লোকসভা ভোটের আগে এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে, সেখান থেকে এটা আলাদা কি আছে বা এখন যেটা বলতে শুরু হয়ে গেছে সেটা কোথায় হয়েছে, এটা যদি বিস্তারিত বলতেন। আসলে তো হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত যা তারা যেটা করতে চাইছে, সেটা হলো একটা ভয়ের পরিবেশ, গুন্ডা রাজের পরিবেশ, যেখানে মানুষের মুখ খোলা বন্ধ, এবং যেখানে গুন্ডাদের পরিবেশ তৈরি হয়ে যায়, রাজত্ব তৈরি হয়ে যায়, সেখানে যারা পিছিয়ে পড়া,
যারা দুর্বল, যারা গরিব, এবং তার সাথে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে গুন্ডারাজের শাসনে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তাহলে তার একটি ধারাবাহিক প্রক্রিয়া চালাতে হয়। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া 2011-র আগে অব্দি চলেছিল, চেষ্টা হয়েছে, তার ফলশ্রুতিতে দেখতে পাওয়া গেছে মেয়েরা সব থেকে বেশি স্কুলে গেছে, সব থেকে বেশি মাধ্যমিকের পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, ডিগ্রি কলেজগুলোতে মেয়েদের সব থেকে বেশি ভর্তি, মেয়েরা বেরিয়ে আসছে, পণ প্রথা কমছে, হত্যা কমছে, খুন ধর্ষণ যখন কমছে, তার একটি ব্যবস্থা ছিল। ব্যবস্থা এই কারণেই ছিল কারণ যারা এই ধরনের কাজ করত তাদের প্রতি সেই সময়কালে যারা সরকার পরিচালনা করত তাদের একটি, যারা এই অপরাধ সংগঠিত করত তাদের বিরুদ্ধে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতি একটি পজিটিভ সদর্থক একটি দৃষ্টিভঙ্গি। ঠিক তার উল্টো ঘটেছে। তাহলে এগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, যে ধারাবাহিক প্রক্রিয়াতে আমরা লোকসভা ইলেকশনের আগেও ঘোষণা করেছিলাম, কাজও শুরু করেছি, এখনো করছি। মূলত হচ্ছে ভয়ের পরিবেশকে কাটাতে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং তাদের যাতে সার্বিক উন্নতি ঘটে, এবং তার জন্য যে পরিবেশটা সরকারের দেবার কথা ছিল সেই পরিবেশটা সরকার যখন দু হাত ধরে টুটি টিপে ধরে দেয় এবং তারপরেও নিজেদের পুলিশদেরকে ব্যবহার করে, আরজি করে দেখলাম সিবিআই কে ব্যবহার পর্যন্ত করলো, এবং তার দ্বারা গোটা রাজ্যের মানুষের কাছে একটি জায়গাতে নিয়ে এলো যে তোমরা যাই করে নাও আমরা কিন্তু অপরাধী এবং গুন্ডাদের সাথেই থাকবো। তারপর ঠিক তার উল্টো দিকে আমাদেরকে, বামপন্থীদেরকে এই কাজকে খুব যত্ন সহকারে করতে হয়, যেখানে বুনিয়াদি কাজ করতে হয়, যে বুনিয়াদি কাজে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ওরকম নয় যে তুমি ভোটে জিতেছো তো তুমি তোমার হাজবেন্ডকে পাঠিয়ে দাও, তাকে আমি পঞ্চায়েতের কিছু কাজ শিখিয়ে দেবো। নোটিফিকেশন জারি করেছিল রাজ্যের সরকার, যারা ভোটে জিতলো তাদেরকে নোটিফিকেশন জারি করলো যে তোমাদেরকে এই কাজের জন্য ডেকে পাঠানো হচ্ছে, তোমরা যদি না আসতে পারো তাহলে মেল রিপ্রেজেন্টেটিভ মানে তোমাদের পরিবার এবং তোমাদের যারা হাজবেন্ডরা আছে, এইসবের মানে কি? একটি কানা অন্ধকার গলিতে গোটা পশ্চিমবঙ্গকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। ফলত আমাদের যা 6 দফা 9 দফা যাই কর্মসূচি, যেটা লোকসভার আগেও বলেছিলাম এখনো বলছে, এই পরিবেশের পাল্টা একটি কাউন্টার ন্যারেটিভ এবং একটি ভালো পরিবেশকে তৈরি করা, যেখানে মেয়েরা এগিয়ে আসতে পারে, পায়ের নিচে জমি শক্ত হয়, সাহসী হতে পারে এবং মানসিক দিক থেকে দৃঢ় হতে পারে। যেমন আমরা গত বছর 14 তারিখ মাঝরাতে দেখেছিলাম গোটা রাজ্যের মেয়েরা রাস্তা দখল করেছিল সরকারের নির্যাতন এবং অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে। দেখুন, আমাকে বললে তো আমি তাই বলবো, কিন্তু ডেটাও আমার কথাকেই জাস্টিফাই করছে। তোমার প্রশ্নের মধ্যে একটা ক্যাচ আছে। কি বলতে পারতে এইসব প্রকল্প মেয়েদের মানোন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প, এই বিশেষণটা না দিলেই হতো। আমরা এনসিআরবি রিপোর্ট দিয়ে বললাম যে মানোন্নয়ন হলো না, কন্যাশ্রী হয়েছে কিন্তু বাল্যবিবাহ বাড়ছে, আমরা বললাম তো। তাহলে এই যে কিছু কথা মানুষের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা ঠিক নয়। তুমি বলতে পারো সরকারি এইসব প্রকল্পগুলো হয়েছে, তার ফল কি? ফলটা ভালো জানিয়ে দিয়ে তারপরে বলাটা ঠিক নয়। আর বিশেষভাবে ভূষিত করে, মমতা ব্যানার্জি যেরকম একটা কি ছিল না, একটা নিজেও একটা পুরস্কৃত হয়েছিল ট্রাইবাল সাহিত্যে, তারপরে হচ্ছে নানা রকমের পুরস্কারে বিভূষণে ভূষিত করে। তো সরকারি এই প্রকল্পগুলো কি কোনো বিশেষণে ভূষিত হওয়ার দরকার নেই। সেদিনটা আরজিকর হাসপাতাল ভাঙচুরের ঘটনা অনেককেই পুলিশ গ্রেফতার করতে পারেনি, কিন্তু যাদবপুরে শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুরের ঘটনা একজন গবেষককে গ্রেফতার করেছে। এবং বিপ্লব মজুমদার তিনি স্পেন থেকে ফিরছিলেন, একেবারে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ঘিরে ফেলে দিল্লি। তারপরে এখান থেকে পুলিশের তৎপরতা বুঝতে পারছো, আর দিল্লি হোক আর কলকাতা হোক, তাহলে কাকে অপরাধী হচ্ছে? যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বিজেপির মন্ত্রী হিসেবে যাদবপুরের মধ্যে শ্লীলতাহানি করেছিল ওই বাবুল সুপ্রিয়, তাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করে দিলেন। যেখানে প্রাপ্ত বসুর গাড়ি
প্রতিবাদরত ছাত্রদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তাহলে অপরাধ দমনের জন্য অপরাধীদের ধরতে হয়। এই সরকার অপরাধ দমন করতে চাইছে না, সুতরাং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তার বদলে যারা প্রতিবাদী তাদেরকে, যে বললো কতশো সামান করেছিল, আর যারা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহাবাগানের সমর্থকরা যারা তোমার বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে ধরেনি, খেলা বাতিল করে দিয়েছিল টিভি দেখাবে বলে। তাহলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করতে চাইছে। এবং এটা একটা ঘটনা নয়, গোটা দেশে তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। একটা ফেসবুকে পোস্ট করুক কি, ওই অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল, সত্যজিৎ রায়ের সৃষ্টি, তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল, গুন্ডারা মারপিট করেছিল। সরকার হচ্ছে অপরাধের সরকার, অপরাধীদের সরকার, এবং পুলিশ হচ্ছে তাদেরকেই সংরক্ষণ দিচ্ছে। মীনাক্ষীর কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা নারী ক্ষমতায়নের বিষয়ে বললেন। আমাদের রাজ্যে বিপুল সংখ্যক শ্রমজীবী মহিলা রয়েছে। শ্রমজীবী মহিলাদের সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মহিলাদের জন্য কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আপনারা কি আন্দোলনের পরিকল্পনা করছেন সেটা থেকে। মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের কর্মসংস্থান, এই সবের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে একটি পরিবেশ ছিল, এবং সেখানে যে কোনো জায়গায় যে কোনো নিয়োগে মেয়েদেরও নিয়োগ হতো। আজকে গোটা পশ্চিমবঙ্গে একদম ছোট মাঝারি কারখানা থেকে সরকারি জায়গায় নিয়োগ, সব নিয়োগেই দুর্নীতিগ্রস্ত এবং সব নিয়োগেই পক্ষপাত দুষ্ট, সব নিয়োগে ঘুষের কারবার চলে এবং সব নিয়োগে দাদাগিরি চলে। তাহলে নিয়োগেই যেখানে প্রশ্নচিহ্ন চলে এসেছে, সেখানে আমরা শুরুতেই বলেছি এই পরিবেশে, এই সমাজ ব্যবস্থাতে সব থেকে বেশি যারা পিছিয়ে পড়া, যারা গরিব, যারা একদম নিচে পড়ে আছে এবং তাদের সাথে মেয়েরা ক্ষতিগ্রস্ত, তারাই আছে। এবং আমরা এটা সার্বিকভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ, আরো বেশি উৎপাদন ক্ষেত্র, কল কারখানা খোলা, কৃষি উৎপাদনের সাথেও মেয়েদেরকে যুক্ত করা আরো বেশি, এবং তার সাথে তারা যাতে নিজেদের যা ক্ষমতা, যা অধিকার এবং নিজেদের পায়ের নিচের জমি শক্ত করা এবং তার জন্য মানসিক দিক থেকে উন্নত করার জন্য যে কাজ, সেই কাজে আমাদের ধারাবাহিক প্রকল্প আমরা লোকসভার ইলেকশনের আগে থেকে বলেছি, আজকেও বললাম, আগামী দিনেও এটা একটি আন্দোলনমুখী কাজ চলবে। উদাহরণ তো আছে, বামফ্রন্টের আমলে স্বনির্ভর গোষ্ঠী আমরা গড়ে তুলেছিলাম, যাতে ঋণ দান প্রকল্প এবং মেয়েরা ঋণ পেত স্বল্প সুদে বা বিনা সুদেও ছিল, সাবসিডি পেত। আজকে শোনা যায় গোটা স্বনির্ভর গোষ্ঠীকে তৃণমূল দল নিজের ভোটের জন্য, জমায়েতের জন্য অংশগ্রহণ করিয়েছে, এবং যেখানে ঋণ দান হতো তার বদলে এখন MFI দিয়ে ঋণের জর্জরিত গোটা রাজ্যের মানুষ, বিরত মহিলারা এখন ঋণের ফাঁদে পড়েছে। দুই, যত রকমের সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ছিল, দক্ষতা তৈরি করা, স্কিল ফরমেশন করা, সেগুলো বন্ধ হয়েছে। আর তার বদলে প্রধানমন্ত্রীর নামে এমপ্লয়মেন্ট স্কিমের নাম করে, স্কিল ডেভেলপমেন্টের নাম করে নারী পাচার হচ্ছে। দেখেছো উত্তরবঙ্গে একটা বার্স্ট হয়েছে, সেই ইনসিডেন্টলি ধরা পড়েছিল বলে। তার মানে রাজ্যে বহাল তবিয়তে বিজেপি এবং তৃণমূলের নেতারা এই ধরনের পাচার কাণ্ডে যুক্ত, আর সেখানে মহিলাদের মানোন্নয়নের নাম করে, কর্মসংস্থানের নাম করে আসলে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তারা এই কাজগুলো করছে। এগুলোকে আটকাতে হবে এবং সেখানে দক্ষতা তৈরি করা, ক্ষমতায়নের জন্য তার পার্টিসিপেশন বাড়ানো এবং তাকে তার মধ্যে সক্ষমতা তৈরি করা এবং তাকে রোজগারের কাজের সঙ্গে যুক্ত করা। অতীত অভিজ্ঞতা আছে, বর্তমানে কিছু প্রয়াস চলছে, ভবিষ্যতে আরো বড় বাড়ানো হবে। এতক্ষণ মহিলা ক্ষমতায়নের কথা বললাম। বিধানভবনকে জিজ্ঞেস করো, বলো। এর মধ্যে কতগুলো স্কিম আছে, মীনাক্ষী বলতে পারতো, আগেও প্রশ্ন করেছিলে। প্রথমত আমরা এটাকে খুব ঢাকঢোল পিটিয়ে করছি না,
যেটা বলেছে আবহাওয়াটা এমন আছে, পরিবেশটা এমন আছে, সেখানে উল্টে যারা এই কাজগুলো করছেন পজিটিভ ইন্টারভেনশন, সেখানে বাধা সৃষ্টি করা হবে, তাকে মিথ্যা মামলায় জড়ানো হবে। কিন্তু এই যে বলা হলো আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণ অনেকগুলো সেন্টারে চলছে এবং ভীষণভাবে নাম্বার বাড়ছে, উৎসাহ দেখা যাচ্ছে, এবং সেটা সবার জন্য। আমাদের মেয়েদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা, তাদের মধ্যে দক্ষতা তৈরি করা, যারা ড্রপ আউটস হচ্ছে তাদেরকে আবার রিমেডিয়াল কোচিং করে যাতে আবার স্কুলে ফেরত নেওয়া যায়, শিক্ষা আঙিনার মধ্যে আবার যাতে ফেরত নেওয়া যায়, তাদের এনরোলমেন্ট যাতে বাড়ানো যায়, হেলথ কেয়ার সিস্টেম, আইনি সহায়তা, অনেক কিছু। এইখান থেকে আমি তোমাকে 100 মিটারের মধ্যে জায়গা বলে দেবো যেখানে হচ্ছে নিয়মিত আইনি সহায়তা কেন্দ্র চলে, স্বাস্থ্য কেন্দ্র, বিকল্প স্বাস্থ্য কেন্দ্র চলছে দুর্বল অংশের নাম করে মানুষের মধ্যে দিয়ে। নিশ্চয় তুমি যদি এ ব্যাপারে ফিচার করে করো, আমরা ডিটেলস দিয়ে দেবো, সেখানে যাবো। আমি কি বলবো, বিধান ভবন বলবে, নাহলে এআইসিসি বলবে, প্লিজ। কংগ্রেস কি 295 কি 96 তাতে সিপিএম কি করে ভাববে? বাংলা অস্মিতা নিয়ে এবার সিনেমা হলে বলছে যে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখাতে হবে। গতকালকে প্রেস কনফারেন্স যারা সিনেমা শুটিং এর জায়গায় চারিপাড়াকে দখল করলো, মস্তানি গুন্ডামি করে দখল করলো, সিনেমার যারা প্রডিউসার ফাইন্যান্সার সেগুলোকে এখানে লুটে রাজত্ব করলো, তাহলে আগে তো মমতা ব্যানার্জিকে বলতে হবে যে কি মমতা একটা ছিল চাকরি করছিলেন, তাহলে তাদের বাংলা সিনেমার লাভ হলো না ক্ষতি হলো? বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সবটা নষ্ট হয়েছে। আর নাটকের দল নাটক করতে গেলে নাটকে থিয়েটার পায় না, ভালো সিনেমা হলে তাকে নন্দনে দেখানো হয় না। কতবার এরকম হয়েছে যে সরকারের সমালোচনা থাকে, তাহলে সে এটাকে পরিবেশন করতে পারবে না। এখানে দাঁড়িয়ে এখন যেহেতু ভাষা আন্দোলন করবেন বলেছেন, কিন্তু কখনোই এরকম কম্পালশন করে দিয়ে কখনোই পৃথিবীর কোথাও এই ধরনের সিনেমা সাহিত্য পারে না। মমতা ব্যানার্জি তো তার কবিতার বইকে বাধ্যতামূলক করেছেন, সবাইকে কিনতে হবে, স্কুলে দিতে হবে, লাইব্রেরিতে দিতে হবে। তাতে কোনো মহাকবি হয়ে যাবেন না, বিশ্বকবি হয়ে যাবেন না, নোবেল পেয়ে যাবেন। শিল্প সাহিত্য সংস্কৃতি নান্দনিক চর্চা, এগুলো সৃজনশীলতা, এগুলো কোনোটাই হুকুম জারি করে হয় না। বিজেপি যখন এসেছিল প্রথম মনে আছে, জাতীয় সঙ্গীত গাইতে হবে, সবাই উঠে দাঁড়াতে হবে, তার জন্য কত মারধর করছিল, বলেছিল না? সিনেমাটা উঠে যাচ্ছে, সিনেমা হল এখন হচ্ছে না। সিনেমা হলে যারা যেত, যে মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য কোনো সিনেমা তৈরি হচ্ছে না, মাল্টিপ্লেক্সের জন্য সিনেমা তৈরি হচ্ছে, যারা 1000 টাকা খরচ করে সিনেমা দেখতে পারে, যারা আগে 5 আনায় 10 আনায় 1 টাকা 2 টাকা দেখতো, 5 টাকা দেখতো, সে সিনেমা তৈরি হয় না, কারণ তাদের গল্পটা গল্প নয়, তাদের দাবিটা, তাদের সমস্যাটা, তাদের জীবন যন্ত্রণা নেই। গোটা দেশে এখন সবচেয়ে বেশি বেকারি, কটা হিন্দি হোক বাংলা হোক, কটা সিনেমা বেকার যুবকের যন্ত্রণা নিয়ে তৈরি হচ্ছে। কৃষকের এত বড় আন্দোলন হচ্ছে, কৃষকের যন্ত্রণা, ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, ঋণের চেয়ে জর্জরিত হচ্ছে, তার ঋণ মুক্ত হচ্ছে না। কটা সিনেমায় 2 বিঘা জমিনের মতো কৃষক পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। কোন সিনেমা ক্যারেক্টারে পরিযায়ী শ্রমিক আছে, কোন সিরিয়ালে আছে? এখন মন্দিরের রাজনীতি হচ্ছে, সব সিরিয়ালে দেব দেবী আছে, ঠাকুর দেবতা আছে, কিন্তু সিনেমা দেখতে যারা যাবে তাদের কথা তো বলতে হবে। তখন সংবাদপত্র উঠে যাবে, টেলিভিশন চ্যানেল উঠে যাবে। শুধু মমতাময় হয়, যদি মোদীময় হয়, তাহলে আসলে তো মানুষের কথা বলতে হবে, তবেই তো মানুষ যাবে, তবেই তো মানুষ দেখবে, তবেই তো মানুষ শুনবে। সিবিআই আজকে ইডি আজকে একটা রেড করেছে ওই শিক্ষা দুর্নীতি নিয়ে 5টি বিভিন্ন জায়গায়। ক্যামাক্সিতে যায়নি এখনো, বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে। কাকুর গলার স্বরের পরে ইডি সিবিআই কবে ক্যামাক্সিতে যাবে, শান্তিনিকেতন বাড়িতে যাবে, কালীঘাটে যাবে, লিফটস এন্ড বাউন্স কোম্পানিতে রেড করবে, বলুক সিবিআই, সেটা ইডি বলুক।
কোশ্চেন আছে। অসাধারণ একটা স্লোগান আপনাদের প্রথমে, রাত দখল দিন বদল। আগামীকাল আপনি জানেন 15 আগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচকাওয়াজে অংশ নেবেন। তাহলে কি 2026-এ এটা কি শেষ? আগামীকালই কি ওনার শেষ দিন বদল, যেহেতু রাত দখল দিন বদল? যদি ঠিকমতো ভোট হয় 2026-এ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কুচকাওয়াজে দেখা যেতে পারে, নাকি এটাই তার শেষ? প্রথমত কুচকাওয়াজ পুলিশকে দিয়ে করাবেন। দ্বিতীয়ত আমাদের দেশে বা আমাদের রাজ্যে স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ হতো না, যেমন দুর্গা কার্নিভাল হতো না। যেহেতু রিপাবলিক ডে প্যারেডে ওখানে হয় এবং গভর্নর ওখানে আসেন, আর ওদিকে রাষ্ট্রপতি নেন, আর 15 আগস্টে যেহেতু প্রধানমন্ত্রী লালকেল্লা গিয়ে তেরঙ্গা ঝান্ডা উত্তোলন করেন, মমতা ব্যানার্জি মনে করলেন আমি একটা করব, পুলিশকে দিয়ে, তারপরে ক্লাবকে দিয়ে, তারপরে স্কুল কলেজগুলোকে দিয়ে তিনি একটা ওখানে কুচকাওয়াজ করেন। কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু তারও ইচ্ছে তিনি কুচকাওয়াজে অংশগ্রহণ করেন না, স্যালুট নেন, তাই তো? এবার তুমি কুচকাওয়াজকে কুচকা আওয়াজ করে দিচ্ছ কেন? আমরা এটা তো বলিনি। এই যে দিন বদলের কথা বলা হচ্ছে, ওটা কি শুধুমাত্র মুখ্যমন্ত্রী বদল? আসলে আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, এই সবটাই বদলছে। আমরা দেখেছি 9 তারিখের থেকে 9 তারিখ থেকে আজ পর্যন্ত আপনারা রাস্তায় ছিলেন এই অভয়াকাণ্ডে, এমনকি তার গাড়ি আটকানো থেকে শুরু করে সর্বত্র, এবং তার পরিবার, তার বাবা এবং মা অভয়া মঞ্চ থেকে শুরু করে যে কোনো কর্মসূচিতে আপনাদের সঙ্গে একাধিকবার তাদেরকে দেখা গেছে, যারা রাত দখল করতে লেগেছে দিন দখল। ইদানিং কালে, সাম্প্রতিক কালে তাদের বলা একটা অন্য সুর পরিষ্কারই বলছেন, বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের সাথে তারা খুব একটা নেই, যারা অভয়া মঞ্চ আপনাদের এই জন্যই বলছে কারণ আপনিও ডাক দিয়েছে সবাইকে। এইটা কেন, মানে এই বদলটা কেন, মানে রাত বদল আনতে গিয়ে সমান এই বদলটা কেন, কেন হঠাৎ করে তাদেরকে আর আপনাদের পাশে দেখাই? আমরা প্রথম থেকেই বলেছি যে এটি একটি ঘৃণ্যতম ঘটনা এবং একটা অন্যায়, একটা নির্যাতন, এবং এর বিরুদ্ধে সব অংশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম গত বছরও, এখনো বলছি, এরপরেও বলবো যে অন্যায়ের বিরুদ্ধে। তাহলে লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, লড়াইটা নির্যাতনের বিরুদ্ধে। এই লড়াইটাতে আমরাও যেদিনকে 9 তারিখ আরজি করে পৌঁছেছিলাম, সেদিনকে আমরা একটাবারের জন্য ভাবিনি যে গাড়িটা কোন দিক দিয়ে চলে যাবে, পায়ের উপর দিয়ে না গায়ের উপর দিয়ে। কারণ তখনও লড়াইটা ওখানেই ছিল যে একটি অন্যায় ঘটেছে এবং আমাদের অভিজ্ঞতা হলো যে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা এ রাজ্যের সরকার পুলিশকে দিয়ে করে। তখন আমরা মেয়েটির মাকেও দেখিনি, বাবাকেও দেখতে পাইনি। এই লড়াইটা পশ্চিমবঙ্গের ঘরে 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 ছিল বলেই 14 তারিখ রাতে এ রাজ্যের সরকার আতঙ্কগ্রস্ত হয়েছিল, তাই কেজি দরে দরে সমন পাঠাচ্ছিল। সেলিন্দা বলেছেন একটু আগেই যে দিন বদল মানে শুধুমাত্র একটি মুখ্যমন্ত্রী বা তার সরকারটিকে পাল্টে দেওয়া নয়, আসলে গোটা অন্যায়ের পরিবেশটাকে, অপরাধের পরিবেশটাকে সরিয়ে দেওয়ার জন্য। এবং সেই লড়াইয়ে আমরা কোনোদিন এটা দেখিনি যে কে নির্দিষ্টভাবে পাশে এসে দাঁড়ালেন আর কে চলে গেলেন। আমরা বলেছি যে যেখানে থাকবেন দাঁড়ান, রাস্তায় থাকুন, এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে। আর এই লড়াইয়ে জিতলে তবেই অন্যায়ের বিরুদ্ধে। আর একটি সন্তান হারা মা বাবা, কাকু কাকিমা, দিনের শুরু থেকে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের পাশে থাকা, এবং সেই যন্ত্রণাটা ভাগ তো কোনোদিন করে নিতে পারবো না, এবং ওই যন্ত্রণার ভাগও হয় না, কিন্তু ওই যন্ত্রণার সাথে থাকা, সে একজন সন্তান হারা মা বাবা, তারাও নিশ্চিতভাবে এটাই চাইছেন যে অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়টা যাতে আর না কোনোদিন সংগঠিত হয় এবং অপরাধীরা শাস্তি পান।
ফলত এই অন্যায় পশ্চিমবঙ্গে, এই অন্যায় এতক্ষণ ধরে আমরা যা বলেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং এই অন্যায়ে যারা শাস্তি পাবার তাদেরকে না তো পশ্চিমবঙ্গের সিট, না তো পশ্চিমবঙ্গের পুলিশ শাস্তি দিল, আর না তো সিবিআই তাদেরকে শাস্তি দিল। ফলত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চলবে এবং সেটা জানকবুল, এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই জায়গাতে আরেকটু যোগ করছি যে তাহলে কি অভয় এই যে পরিবার এখন কি তাহলে তারা রাজনীতির যাচ্ছে কোথাও গিয়ে? কারণ নবান্ন অভিযানে দেখা গেল তাদেরকে, আপনাদের সঙ্গেও বিভিন্ন সময় দেখা গেছে রাজনীতির ভাবে তারা হাতিয়ার হয়ে যাচ্ছে এই আন্দোলনটা বা ওই অভয়ের বাবা। একটু অন্যভাবেও তো ভাবতে পারি আমরা, যে একটা বছর একটি ডাক্তার মেয়েকে তার হসপিটালে খুন করে দিল, আর একটা বছর তার কোনো নিদান নেই, না তো পুলিশ দিল না তো সিবিআই দিল। যে মা বাবা মঞ্চে দাঁড়িয়ে, রাস্তায়, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছিল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই মা বাবাকে একটা বছর পরে রাস্তায় নামতে বাধ্য করলো কেন্দ্র শাসিত, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই। তারা আজকে তারা গড়গড় করে বলছে সিবিআই প্রশ্ন কেন করছে না। তারা বলছে যে সিবিআই কে তো আমাদের এই সাক্ষ্যটা গ্রহণ করা উচিত ছিল, শিয়ালদা কোর্টে তাকে জেরা করা উচিত ছিল। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বারংবার তাদেরকে মেল করলাম, কিন্তু তারা একটাবার আমাদের সাথে দেখা করলেন না। পশ্চিমবঙ্গ এলেন, মিটিং করলেন, কিন্তু 2 মিনিট ওই সন্তানহারা মা বাবার সাথে দেখা করতে পারলেন না। ফলত এই ক্ষোভটা, এই লড়াইটা, এই যন্ত্রণাটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তার পরিচালিত পুলিশ এবং সিবিআই যেটা বিজেপি পরিচালিত, কেন্দ্রের সরকার পরিচালিত, তাদের দুজনেরই বিপক্ষে। এই লড়াইটাই রাজনৈতিক লড়াইও নিশ্চিতভাবে বটে, কিন্তু এটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই লড়াইয়ে সব মানুষকেই আমরা বলবো সাথে থাকতে। এরকম অসংখ্য মা বাবারা আছেন, তামান্নার মা লড়ছে, ফারাক্কার মা বাবা লড়ছে, জয়নগরের মা বাবা লড়ছে, কসবা, আবার কত মা বাবা আছে যারা ডুকরে মরছে, কথাটা পর্যন্ত বলতে পারছেন না, আমাদের সামনে আসতে পারছেন না, অভিযোগ লেখাতে গেলেও লিখছেন না। আমরা এই সব মা বাবাদের, সব মেয়েদেরকে রাস্তায় তারা যাতে দাঁড়াতে পারে এবং নিজেরা শক্তিশালী হতে পারে, তার জন্যই আমাদের এই লড়াইটা। তাই আজকের রাত দখল, আসুন রাতে রাত দখল করি, কারণ আমাদেরকে গোটা দিনটার বদল ঘটাতে হবে, বাঁচতে হবে আমাদেরকে। দুটো প্রশ্ন। বৃহত্তর বাম বলতে আমরা বুঝি বাম ফ্রন্টের মধ্যে যে সমস্ত দলগুলো আছে, সেই শরিক দলগুলোর বাইরেও যারা বাম ফ্রন্টের বাইরে আছেন, অথচ বাম শক্তি, তারাও সবাই তাদেরকে যুক্ত করার চেষ্টা করছি। এবং তার মধ্যে অবশ্যই আমাদের শুধুমাত্র উপনির্বাচন নয়, এর মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, এই যা পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, যে যুদ্ধের ব্যাপারে যা হলো, আমরা দেখলাম সিপিআইএম এর লিবারেশনও আমাদের সঙ্গে একসঙ্গে আছে। বৃহত্তর বাম বলতে শুধু সিপিআইএম এর লিবারেশন নয়, আরো সিপিআইএম এর নামে আরো অনেকগুলো ফ্যাকশনস আছে, গোষ্ঠী আছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তারাও নানান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বাম দলগুলোর কথা বললাম, দুটো প্রশ্ন বললাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইএসএফ থাকবে কিনা, কংগ্রেস থাকবে কিনা, সেটা নির্ভর করছে তাদের অবস্থানের উপরে। যতক্ষণ তারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থান অবলম্বন করবে, সবসময় তারা থাকবে, আসবে, সবসময় তারা থাকবে, সবসময় তারা আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের অবস্থানের উপর দিয়ে এবং যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেখানে স্থানীয় স্তরে অনেক জায়গায় তারা যুক্ত হচ্ছে। আবার রাজ্যগতভাবে আমরা আন্দোলন সংগ্রামের জন্য চটজলদি কোনো ফর্মুলা নেই, কারণ এটা কোনো প্ল্যাটফর্ম নয় যেখানে বিভিন্ন দিক দিয়ে ট্রেন ছাড়বে, একটা নির্দিষ্ট অভিমুখে ছাড়বে, এবং সেটা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী। আসলে কেউ নেই বিরোধী দলের নেতা, সেটা বলো। বলছি আজকে আদালত বলেছে, আজকে যে রাজ্য সরকারের সওয়াল ছিল পরিযায়ী শ্রমিক নিয়ে, ক্ষেত্রে আদালত বলেছে যে পরিযায়ী শ্রমিকদের আটক যে করা হচ্ছে, যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ তো করা যেতেই পারে, না হলে তো তারা কোথায় হারিয়ে যাবে, তাদেরকে খোঁজ পাওয়া যাবে না যারা অবৈধ। আমরা আগে এখানে বলেছি পরিযায়ী শ্রমিকদের আটক করা যায় সন্দেহ করে, তার জন্য ডিউ প্রসেস অফ ল আছে।
এটা কি বজরং দল, সংঘ পরিবার, পুলিশ কি হামলা করতে পারে, মারতে পারে, মাথা ভাঙতে পারে, পা ভাঙতে পারে? কোন আইনে বলেছে? কোন সুপ্রিম কোর্ট বলেছে? কোন হাইকোর্ট বলেছে? যদি কারো কোয়েশ্চেনে ডাউটফুল হয় তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেখানে যদি তার প্রাইমা ফেসি যদি মনে করে কিছু আছে তাহলে তাকে আটক করতে পারে। এক্ষেত্রে কি হয়েছে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে আগে ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে, তারপরে ধরে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ধরে ধরে তুলে নিয়ে গিয়ে ওখানে ভর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র দেখতে অস্বীকার করেছে, আবার যদি কাগজপত্র দেখেছে বলেছে এটা বাংলাদেশি কাগজ, পশ্চিমবঙ্গের কাগজকে বাংলা ভাষায় লেখা আছে বলে। আর এটা তো পরিযায়ী শ্রমিক এখন না। আমি যেটা বললাম, নয়ডাতে রোলার স্কেটার কম্পিটিশনে স্কেটার গিয়েছিল 14 বছরের ছেলে, এই বাংলা, তার বাবার সঙ্গে গিয়েছিল, ভাষা নিয়ে বলেছে তুই বাংলা ভাষায় কথা বলো মানে তুই বাংলাদেশি। এখন যেখানে সুপ্রিম কোর্টে যে ইস্যুটা নিয়েছে তার থেকে ইস্যুটা অনেক বেশি লার্জার প্রোফাইলি, এখানে ল্যাঙ্গুয়েজকে ধরে, রেসকে ধরে তুমি ভিক্টিমাইজ করছো। নোডাল এজেন্সি তৈরি করতে বলেছে, নোডাল এজেন্সি থাক, তারা দেখবে। আপনারাও যে দাবিটা করেছেন, এটা পুরোটা রায় না দেখলে আমি বলতে পারবো না, এগুলোর মধ্যে ক্যাচ আছে। এইভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে আস্তে আস্তে আসামের ডিটেনশন ক্যাম্প, এনআরসি এগুলো হয়েছিল। নোডাল এজেন্সি মানে কি, ফরেন ট্রাইব্যুনাল, সেটা একটা আসাম অ্যাকর্ডের একটা বিশেষ ধারা ধরে হয়েছিল। এবং এটা আইনজ্ঞরা বলতে পারবেন, আর নাহলে আমাকে গোটা রায়টাকে দেখে বিশ্লেষণ করে বলতে হবে। আমি তো কিন্তু বলতে পারি যে কে নোডাল এজেন্সি হবে। এর মধ্যে আমাদের তো ফরেনার্স অ্যাক্ট আছে, কিন্তু বিষয় তো সেটা নয়। আমাদের এখানকার আসামের মানুষ, মালদার মানুষ, বীরভূমের মানুষ, মুর্শিদাবাদের মানুষকে ঠেলে ঠুলে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কে পাঠাবে? পুলিশ এখতিয়ার আছে, সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। স্মাগলার ধরতে পারে না, গরু পাচার আটকাতে পারে না, চুরি আটকাতে পারে না, ট্রাফিকিং আটকাতে পারে না। তুমি ধরে কাউকে, আমি কালকে তোমার ইজ্জত তোমার মনে হলো তোমার ভাষা শুনে, তারপর তোমাকে গিয়ে ফেলে দিয়ে আসবো, সে কি বিচারক? প্রত্যেকটা আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দায় এবং দায়িত্ব ভাগ করা আছে। পুলিশের ভূমিকা এটা নয়, বিএসএফ ভূমিকা এটা নয়। বিএসএফ কি করেছে? মহারাষ্ট্র থেকে ধরে নিয়ে এসে বাগডোগরা ক্যাম্পে নিয়ে এসে তারপরে গিয়ে সীমানা দিয়ে পুশ করে দিয়েছে। স্পেশাল প্লেনে করে আমাদের থেকে তুলে নিয়ে এসে আগরতলা নিয়ে গিয়ে পুশ করে দিয়েছে। কোস্ট গার্ডের বোটে করে নিয়ে গিয়ে, বিএসএফ এর বোটে করে নিয়ে গিয়ে সমুদ্রে নামিয়ে দিয়েছে। এই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে একটা সিভিলাইজ সোসাইটিতে আইনের শাসন থাকলে সেখানে সাংবিধানিক এবং আইনের কিছু নির্দেশ আছে, সেই মতো করতে হবে। এখন যা করা হচ্ছে সম্পূর্ণ বেআইনি ভাবে করা হচ্ছে, একটা ভয় এবং আতঙ্ক তৈরি করার জন্য করা হচ্ছে। আমরা বলছি যদি বিদেশি থাকে তার শনাক্তকরণের প্রক্রিয়া আছে, তারপরে তার ডিউ প্রসেস অফ ল তাকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই